বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে সুস্থ ভালো আছি। করোনা মহামারীর কারণে সরকার নির্দেশক্রমে অনলাইন ক্লাস চালু হয়, তারই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ হান্নান, সিনিয়র শিক্ষক, সরকারি পাথার মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়, শ্রেণী নবম দশম, বিষয় জীববিজ্ঞান, অধ্যায় দ্বিতীয়, জীবকোষ ও টিস্যু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাকৃতিক পরিবেশে ক্ষুদ্র প্রাণী থেকে শুরু করে বৃহদাকার উচ্চ শ্রেণী উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যে সাংগঠনিক কার্যাবলীতে প্রচুর মিল ও অমল রয়েছে, সকল জীবকোষ জীব দেহের একক। বিজ্ঞানীরা জীবকোষের জীবদেহের গঠন ও জীবস ক্রিয়াকলাপের একক হিসাবে বর্ণনা করেছেন। বিজ্ঞানী লোহি ও সিবেবিস জীব ক্রিয়াকলাপের বিজ্ঞানী 1969 সালে বৈষম্য বেদ্য পর্দা দ্বারা আবৃত জীবস ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যমকে ব্যতি রেখে জীবের প্রতিরূপ তৈরি করতে সক্ষম, তাকে জীবকোষ বলে। জীবের দেহের আকার আকৃতি বিভিন্ন রকম দেখা যায়: গোলাকার, ডিম্বাকার, আয়তাকার। অপরপক্ষে উদ্ভিদের একই গঠন বিশিষ্ট একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে, তাদের উৎপত্তি যদি অভিন্ন হয়, তখন তাকে টিস্যু বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পাঠ হলো জীবকোষ ও টিস্যু। তোমার খাতায় লিখে নাও। আজকের পাঠ টিস্যু। আজকের পাঠ হলো জীবকোষ ও টিস্যু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবকোষ ও টিস্যু প্রথমেই জানবো জীবকোষ, আমরা টিস্যু আগে জেনেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এই পাঠে মনোযোগী হও, তাহলে এই অধ্যায়ের শেষে শিখতে পারবে উদ্ভিদ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র। তোমরা দেখতে পাচ্ছ প্রাণী কোষ, উদ্ভিদ কোষ। উদ্ভিদ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবে। উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে অঙ্গনগুলোর কাজ ব্যাখ্যা করতে পারবে। উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে তুলনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা কোষ নিয়ে আর একটু ধারণা নেই। কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলা হয়। ইংরেজিতে বলা হয় সেল। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কোষ হচ্ছে জীবদের গঠন ও কাজের এককে কোষ বলা হয়। নিউক্লিয়াসের উপস্থিত অনুপস্থিতিতে কোষকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আদি কোষ, একটি হচ্ছে আদি কোষ। আরেকটি হচ্ছে প্রকৃত কোষ। এবার আমরা আদি কোষ নিয়ে একটু ধারণা নেব। আদি কোষটা কি?
আদি কোষ হচ্ছে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে, আদি কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এই জন্য এদেরকে আদি নিউক্লিয়াসযুক্ত কোষ বলা হয়। এদের কোষের নিউক্লিয়াস কোনো পর্দা দ্বারা বেষ্টিত থাকে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার জানবো আমরা প্রকৃত কোষ। প্রকৃত কোষটা হচ্ছে, এসব কোষে প্রকৃত কোষটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস দ্বারা আবৃত বা আবরণ থাকে, এবং এই আবৃত কোষটা, এই প্রকৃত কোষটা কোষের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়াস ঝিল্লি দ্বারা নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত এবং সুগঠিত। ক্রোমোজোম ডিএনএ ডি হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক নিউক্লিক অ্যাসিড, এই পুনরূপটা হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ক্রোমাটিন, প্রোটিন, হিস্টোসিন অন্যান্য উপাদানের মিশ্রিত সমন্বয়ে এই ডিএনএ গঠিত হয়। ডিএনএ অধিকাংশ জীবকোষ এই ধরনের দেখা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসতেছি এই প্রকৃত কোষটাকে কাজের ভিত্তিতে দুভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে দেহ কোষ, একটি হচ্ছে দেহ কোষ, অন্যটি হচ্ছে জনন কোষ। এখন এই দেহ কোষটা কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেহ কোষ হচ্ছে দেহ গঠনে ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে, আর জনন কোষটা হচ্ছে কি? বংশবৃদ্ধিতে অংশগ্রহণ করে। এখন এই যে দেহ কোষটা দেহের বৃদ্ধি ঘটে, এছাড়াও বিভিন্ন তন্ত্র অঙ্গ প্রত্যঙ্গ গঠনে দেহকোষ সহায়তা করে। আর জনকোষটা শুধু বংশবৃদ্ধিতেই অংশগ্রহণ করে এবং জাইগোট বারবার বিভাজনের মাধ্যমে জীবদেহ গঠন করে এবং হাপ্লয়েড ডিপ্লয়েড নামক সমন্বয়ে জাইগোট তৈরি হয় বা জাইগোট গঠন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসতেছি আমরা কোষ প্রাচীর। উদ্ভিদ ও প্রাণী কোষের, যেটা আমরা উদ্ভিদ ও প্রাণী কোষে অঙ্গাণুগুলোর কাজ ব্যাখ্যা করতে পারব। এখন আমরা অঙ্গাণুগুলো কিভাবে ব্যাখ্যা করব এবং ওদের কাজটা কি আমরা জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুধু উদ্ভিদ কোষেই কোষ প্রাচীর, প্রথমে আমরা কোষ প্রাচীর, এই আমরা দেখতে পাচ্ছি কোষ প্রাচীর, যেটাকে বলা হয় কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরটা কি? শুধু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায়, প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। এটি জড় পদার্থ দিয়ে তৈরি। কোনো কোনো কোষে প্রাচীর ছিদ্রযুক্ত থাকে, এই জন্য এদেরকে কূপ বলা হয়। কোষ প্রাচীরে কোষের আকার প্রদান করে, এই কোষের আকারটা প্রদান করে এবং ভেতরে এবং বাহিরে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে, ভিতরের অংশকে রক্ষা করে। এটাই হচ্ছে কোষ প্রাচীরের কাজ। এবার আমরা জানব কোষ প্রাচীর। তাহলে আমরা কোষ প্রাচীর এবার জানব প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমটা কি? কোষ প্রাচীরের, এই যে কোষ প্রাচীর, এই অভ্যন্তর মানে ভিতরে পাতলা পর্দা বিশিষ্ট জেলির মতো অর্ধতরল থকথকে, জেলির মতো থকথকে অর্ধতরল পদার্থ
পদার্থটি বা বস্তুটিকে আমরা প্রোটোপ্লাজম বলবো। প্রোটোপ্লাজম জীবের ভিত্তিও বলা হয়। যেমন আমরা বিল্ডিং তৈরি করতে ফাউন্ডেশন বা ভিত্তি প্রস্তর করা হয়, সেক্ষেত্রেও জীবের উদ্ভিদ কোষের প্রাণী কোষের ভিত্তি প্রস্তরের জন্য প্রোটোপ্লাজমের প্রয়োজন। এটাকে জীবের ভিত্তিও বলা হয়। এটা তিনটা অংশ রয়েছে। একটি হচ্ছে কোষ ঝিল্লি, অপরটি হচ্ছে প্লাস্টিড, আরেকটি হচ্ছে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া। এই তিনটা প্রথমেই জানবো কোষ ঝিল্লি, প্লাস্টিড পরে আসতেছি, এটা হচ্ছে সাইটোপ্লাজম, এটি হচ্ছে সাইটোপ্লাজম। কোষ ঝিল্লিটা কি? সম্পূর্ণ প্রোটোপ্লাজমে ঘিরে যে নরম পর্দা দেখা যায় সেটা কি বলা হয়? কোষ ঝিল্লি অথবা সেল মেমব্রেন। এটি কোষের ভেতরে বাইরে তরল পদার্থ অর্থাৎ খনিজ পদার্থ, গ্যাসীয় পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। এবার আসতেছি আমরা সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্য থেকে যদি নিউক্লিয়াসকে আমরা বাদ দিই, যে বস্তুটি থাকে, যে অংশটি, যে অততরল অংশটি থাকে, সেইটাকে বলা হয় সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমটাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্লাস্টিড, আরেকটা কোষ গহ্বর। তোমরা চিত্রে অবশ্যই কোষ গহ্বর দেখতে পাচ্ছো, এটাকে বলা হয় কোষ গহ্বর। এই যে বড় ফাঁকা জায়গা, কোষের ভিতরে যে বড় ফাঁকা জায়গা, বৃহৎ ফাঁকা জায়গাটাকে বলা হয় কোষ গহ্বর। আরেকটি হচ্ছে নিউক্লিয়াস, যেটা কি করে কোষকে নিয়ন্ত্রণ করে। কোষের গতিবিধি, বিভিন্ন অংশ চলাচল এবং আদান প্রদান, ক্রিয়া বিক্রিয়া সমস্ত নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানব প্লাস্টিডটা কি। হোয়াট ইজ প্লাস্টিড? এগুলোকে আমরা বর্ণদ্বার বলি। অর্থাৎ প্রাণী কোষে প্লাস্টিড নেই, উদ্ভিদ কোষে অবশ্যই একটি প্লাস্টিড কোড আসে। এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্লাস্টিড। এটা পাতা, ফুল ও ফলের যে বিচিত্র রং তৈরি দেখি আমরা, তা প্লাস্টিড কারণে হয়ে থাকে। প্লাস্টিড প্রধানত খাদ্য তৈরিতে সাহায্য করে এবং প্লাস্টিকগুলো উদ্ভিদের বিভিন্ন অংশকে রঙিন করে, আকর্ষণীয় করে তোলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং বর্ণহীন প্লাস্টিক খাদ্য সঞ্চয় করে। এবার আমরা জানবো কোষ গহ্বরটা কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোষের ভিতরে যে ফাঁকা জায়গা, এই কোষের ভিতরে যে ফাঁকা জায়গা, বৃহৎ যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাকে বলা হয় কোষ গহ্বর। উদ্ভিদ কোষের কোষ গহ্বরের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, প্রাণী কোষে কোষ গহ্বর নেই, উদ্ভিদ কোষ গহ্বর আছে। যদিও প্রাণী কোষে কোষ গহ্বর থাকে, সেখানে আকারে ছোট এবং কোষ গহ্বর উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার আসতেছি আমরা মাইটোকন্ড্রিয়া। কি? হোয়াট ইজ মাইটোকন্ড্রিয়া? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়, কারণ এর অঙ্গাণুর শক্তি উৎপাদনের সকল বিক্রিয়া এই মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়ায় করে থাকে। এই মাইটোকন্ড্রিয়া দেখতে দণ্ডাকার, তারাকার এবং বৃত্তাকার হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এবং এই মাইটোকন্ড্রিয়া দুই স্তর ঝিল্লি বিশিষ্ট হয়ে থাকে, আবৃত থাকে। বাহিরের স্তর মসৃণ থাকে, এই বাহিরের স্তরটা মসৃণ, যেটাকে বলা হয় মসৃণ। আর ভিতরের স্তরটা, বাহিরের স্তরটা কি মসৃণ, আর ভিতরের স্তরটা কি ভাঁজযুক্ত থাকে। ভিতরের স্তরটা ভাঁজযুক্ত, এটা ভাঁজ মসৃণ থাকে, আর বাহিরের স্তরটা মসৃণ থাকে, আর ভিতরের স্তরটা ভাঁজযুক্ত, ভাঁজ থাকে, এভাবে ভাঁজ থাকে, এভাবে ভাঁজ, যেমন কিভাবে এভাবে ভাঁজ থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারবো কি যে মাইটোকন্ড্রিয়া যে মসৃণ, বাহিরের অংশ মসৃণ, ভিতরের অংশ ভাঁজযুক্ত থাকে, এবং এর প্রধান কাজ শ্বসন প্রক্রিয়ার সাথে শক্তি উৎপাদন করা। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন ঘর বলা হয়। এবার আমরা জানবো নিউক্লিয়াসটা কি। প্রথমেই আমরা জানবো প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার বস্তুটিকে, প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান, এই দেখো প্রোটোপ্লাজমের ভাসমান, এটা একটা গোলাকার ঘন ভাসমান বস্তুটিকে আমরা নিউক্লিয়াস বলবো। সেই নিউক্লিয়াসটা হচ্ছে, সেই নিউক্লিয়াস কোষের সব জৈবিক ক্রিয়া ও বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই কোষের সমস্ত জৈবিক ক্রিয়া এবং বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, এবং সব জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করার পরেও এই নিউক্লিয়াসটা দেখতে গোলাকার, ডিম্বাকার ও দণ্ডাকার হতে পারে। এই তিন ধরনের আকার হতে পারে, গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে, দণ্ডাকার হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নিউক্লিয়াস কি করে? সমস্ত ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, কোষের সমস্ত ক্রিয়া এবং বিক্রিয়া এবং কোষকে নিয়ন্ত্রণ করে মাইটোকন্ড্রিয়া, এই নিউক্লিয়াসের কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা নিউক্লিয়াসের চারটা অংশ, কয়টি অংশ? চারটি অংশ আমরা দেখতে পাচ্ছি, বইতে লেখা আছে চারটি অংশ। নিউক্লিয়ার মেমব্রেন, চারটি অংশ, নিউক্লিয়ার মেমব্রেন, আরেকটি হচ্ছে নিউক্লিয়ার প্লাজম, আরেকটি হচ্ছে নিউক্লিওলাস, আরেকটি হচ্ছে ক্রোমাটিন তন্তু। তন্তু কথা অর্থ আর জাতীয় পদার্থ। এবার আমরা জানবো নিউক্লিয়ার মেমব্রেনটা কি। নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে নিউক্লিয়াসকে ঘিরে রাখে, আটকে রাখে, আবদ্ধ রাখে। আবরণী সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াস ভিতরে বস্তুগুলোকে আলাদা করে রাখে এবং তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। এবার আমরা জানব নিউক্লিওপ্লাজমটা কি। নিউক্লিওপ্লাজমটা হচ্ছে নিউক্লিয়ার ভিতরে তরল ও স্বচ্ছ পদার্থটি নিউক্লিওপ্লাজম। তরল এবং স্বচ্ছ পদার্থটি হচ্ছে নিউক্লিওপ্লাজম। এবার আমরা জানব নিউক্লিওলাসটা কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিউক্লিয়াসের ভিতরে যে বিন্দু নেয়, এই যে বিন্দু নেয়, এই বস্তুটা অতি ক্ষুদ্র বস্তু, এই অঙ্গনের সাথে আটকে থাকে বা লেগে থাকে, সেটাকে বলা হয় নিউক্লিওলাস। এবার আসি ক্রোমাটিন তন্তু। তন্তু বলতে আজতীয় পদার্থ থেকে আমরা বুঝি যে কোষের ভিতরে যে
কোষের মধ্যে অথবা নিউক্লিয়াসের ভিতরে সুতার মতো কুণ্ডলীর ন্যায়, এই যে সুতার মতো কুণ্ডলীর ন্যায় তোমরা দেখতে পাচ্ছ নিউক্লিয়াসের ভিতরে সুতার মতো কুণ্ডলীর ন্যায় যে পাকানো বা খোলা অবস্থায় এই অঙ্গাণুটি রয়েছে, এটা কি বলবো আমরা? ক্রোমাটিন তন্তু। এটি জীবের বৈশিষ্ট্য বহন করে এবং পরবর্তী প্রজন্মে এগুলা নিয়ে যায়। এই কোষের কি করে ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই অধ্যায়ের প্রথমে থেকে আমরা কোষ কত প্রকার, আদি কোষ, প্রকৃত কোষ এবং কোষের বিভিন্ন অঙ্গাণুগুলো কাজ ব্যাখ্যা করতে আমরা জানলাম এবং পরবর্তী ব্যাখ্যা করতে পারবো এবং উদ্ভিদ কোষ প্রাণী চিহ্নিত করতে পারবো, উদ্ভিদ প্রাণী কোষের মধ্যে তুলনা করতে পারবো। এই আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি অবশ্যই তোমরা বাড়িতে বাসায় স্টাডি করবে, তাহলে এই অধ্যায় থেকে তোমরা সুন্দর ব্যাখ্যা দিতে পারবে এবং উদ্ভিদ প্রাণী কোষ ভাষায় অঙ্কন করবে এবং চিহ্নচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করতে পারবে এবং প্রাণী কোষের সঙ্গে তুলনা করতে পারবে, উদ্ভিদ প্রাণী কোষের তুলনা করতে পারবে। এই আশা তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আশা করি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ক্লাসে দেখা হবে। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।